উপেন ভট্টাচার্যের পুত্রবধূ বেশ সুন্দরী। একটি মাত্র ছোট ছেলেকে নিয়ে এত বড় পুরনো সেকালের ভাঙা বাড়ির মধ্যে একাই থাকে। স্বামীর পরিচয় বউটি এ গ্রামে পরিচিতা নয়। অমুকের পুত্রবধূ, এই তার একমাত্র পরিচয়। কারণ এই যে স্বামী ভবাতন ভট্টাচার্য ভবঘুরের লোক, গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথাসর্বস্ব উড়িয়ে দিয়েছে। এখন কোথায় যেন সামান্য মাইনেতেই চাকরি করে। শনিবারে শনিবারে বাড়ি আসে, কোনো শনিবারে তো আসেই না। শ্বশুর উপেন ভট্টাচার্য গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুর বাড়িতে নিত্য পুজো করেন, সেখানেই থাকেন আর সেখানেই খান। বড় একটা বাড়িও আসেন না তিনি। ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতেই পড়ে থাকেন, নইলে সকালের বাল্যভোগের লুচি, হালুয়া, পায়েস, দই ও বৈকালের ফলমূল 12 ভূতে লুটে খায়। কোনো কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি আসেন, হাতে একটা ছোট্ট পুটলি, তাতে প্রসাদী লুচি ও মিষ্টি, ফলমূল, একটু বা কখনো ক্ষীরের ছাঁচও থাকে। তার নাতি করুণার বয়স এই 7 বছর। না খেতে পেয়ে সে সর্বদা খাই খাই করছে, যা পায় তাই পেলে খুশি। তা কাঁচা আমড়া হোক, পাকা নোনা হোক, চাল ভাজা হোক, তালের কল হোক, খাওয়া পেলেই হলো। স্বাদের অনুভূতি তার নাই। ঝাল, টক, মিষ্টি, তেতো তার কাছে সবই সমান। ও করুণা, এই দেখ কি এনেছি। কি ঠাকুরদা? দাদু টাদু বলার নেই এসব অজপাড়া গায়ে, ওসব শৌখিন শহরের বলি। তা করুণা শেখেনি। সে ছুটে যায় উৎসুক লোভের ব্যর্থতা নিয়ে। ঠাকুরদা পুটলি খুলে দুখানা আখের টিকলি, একটা বাদশা ওর হাতে দেন। ও তাতেই মহা খুশি। ঠাকুরদা যে জিনিস দেন তার চেয়ে যে জিনিস দেন না অনেক ভালো, অনেক বেশি। পুটুলি সেই অংশে থাকে বৈকালী ভোগের লুচি, কচুরি, মালপা ও তালের বড়া। যখনকার যে ফল সেটা ঠাকুরকে নিবেদন করার কথা এ ঠাকুর বাড়িতে বহুকাল থেকে প্রচলিত। এখন ভাদ্র মাস, কাজেই তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয়। করুণা এক আধবার পুডলির অন্য অংশ চাইলে, কিন্তু তাতে তার লোভ হয় না। ওরকম দেখতে খুব ছেলেবেলা থেকেই সে অভ্যস্ত। সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই। ঠাকুরদাদার দিকেও বোকার মতো চেয়ে থাকে। উপেন ভট্টাচার্য গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বার্তা ঘোষণা করতে করতে বাড়ি ঢোকেন এবং শটাং দোতলায় নিজের ঘরটিতে চলে যান। রোজ তার ঘরটিতে নিজে চাবি দিয়েই বেরিয়ে যান এবং আবার নিজে এসেই খোলেন। পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র তিনি নন। কোনো মেয়ে মানুষকেই বিশ্বাস নেই তার। ও বৌমা, বৌমা, ওপরে এসো। কে বাবা? একবার ওপরে এসো। পুত্রবধূ ওপরে গিয়ে দেখে শ্বশুর পাটুলি খুলে কী সব খাবার জিনিসপত্র এস্তভাবে হাঁড়ির মধ্যে পড়ছেন। পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাঁড়িটার দিকে পিছন ফিরে বসে বললেন, বৌমা, ইয়ে করো তো, আমার ঘরে একটা আলো জ্বেলে দিয়ে যাও তো। আপনি রাতে কি খাবেন? ভাত রাঁধবো? না না না, তো আমি ওসব খাবো না। তুমি শুধু খাবার জল এক ঘটি দিয়ে যেতে পারো। এই সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাঁধবার নিয়ম নাই। যার যার তার তার। ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না, ওরা নিজেরাই নিজেরাই খায়। উপেন ভট্টাচার্য এসে নিজের ঘরের তালা খুলে বড় জোর একটু জল, কোনোদিন বা একটু নুন চান পুত্রবধূর কাছ থেকে। তার চেয়ে বেশি কিছু চাইবার থাকে না, কেউ তো দেয়ই না। আজ পুত্রবধূ তার জন্য রান্না করার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মত না হয়ে পারেননি। বোধহয় সেই জন্য পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দয়ালু হয়ে গেল। তার ফলে যখন আবার সে জলের ঘটি নিয়ে ঢুকলো, তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে বললেন, দাঁড়াও বৌমা, করুণাকে দিয়েছি, আর তুমি এই দুখানা লুচি আর একটু মিষ্টি নিও, জল খেও। পুত্রবধূ 2 হাত পেতে শ্বশুরের দেওয়া 8খানা ক্ষীরের ছাঁচ, খান চারেক লুচি
আধখানা ছানার মালপোয়া ও দুটি তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল। শ্বশুর হঠাৎ কেন এত সদয় হয়ে উঠলেন তার উপরে? না খেয়ে থাকলেও তো কখনো পৌঁছে না, সে খাচ্ছে না উপোস করছে। সে বললে, আমি যাই বাবা। হ্যাঁ যাও, পান আছে? না তো বাবা, উহাটে আমার হাতে পয়সা ছিল না। করুণার পাঠশালার মাইনেও 4 আনা বাকি, তাগাদা করেছে মাস্টার, তাও দিতে পারছি না। পুত্রবধূর নাম তারা। গরিব ঘরে মেয়ে না হলে আর এমন সংসারে বা বিয়ে হবে কেন? নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে 2খানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিল। নিজের জন্য রাখলো 2খানা লুচি আর 2টো তালের বড়া। ছেলেকে তালের বড়া খেতে দিলেই ওর পেট কামড়াবে রাতে। সত্যি, তার হাতে পয়সা না থাকায় কোনোদিন রাতে সে কিছুই খায় না। করুণার জন্য দুবেলা চাল নেওয়া হয় ও বেলা। জল দেওয়া ভাত সন্ধ্যের পিদিম জ্বালিয়েই করুণাকে খেতে দেয়। তারপর মায় পয়ে শুয়ে পড়ে। নিত্য নক্ষত্র উঠে না আকাশে, নিত্য চাঁদের জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা। ও ছেলেকে নিয়ে এত বড় বাড়ির মধ্যে একখানা একটা ঘরেই শুয়ে থাকে। ইঁদুর খুটখুট করে, কালাবাদুর পুরনো বাড়ির কোণে কোণে চটাপট শব্দে ওড়ে। ছাদের ধারে বেল গাছটাতে বেলের ডাল বাতাসে দোলে। কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায়। ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে, ও মা, কি খুটখুট করছে? আরে কিছুই না, তুই ঘুমো। ও ইঁদুর বাইরে ছাদে, ও শোনো না। ও কিছু না, তুই ঘুমো। শাক চুন্নি আছে মা বেল গাছে। আরে না না, ওসব কিছুই নয়। শোনো মা, রেতা দাদা গল্প করছিল, তাদের বাঁশ চারে শাক চুন্নি আছে। রেতা নিজেও দেখেছে একদিন, বুঝলে মা? তুই ঘুমো, ওসব বাজে গল্প। আচ্ছা খোকন, আমি একা একা রাত 8টার সময় পুকুরে কাপড় কেচে আসি। কই, আমি তো কিছু দেখি নে। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ সাহস খুব, এ কথা গাঁয়ে সকলেই বলা বলি করে। এত বড় প্রাচীন অট্টালিকার বহু ঘরদোরের মধ্যে ছোট্ট একটা ছেলেকে সম্বল করেই বসবাস করে এই ভূতের বাড়িতে। বাবা শ্বশুর তো কাল ভদ্রে বাড়ি ফেরে, স্বামীও প্রায় তাই। শনিবারে যদি এলো, রোববার বিকেলেই চলে গেল। ধনী সাহস বটে মেয়ে ছেলের। কেউ কেউ তো বলে, মেয়ে মানুষের ভাই যাই বলো, এত সাহস ভালো নয়। স্বভাব চারিত্রিক কার কীরকম তা কেউ বলতে পারে না। শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বলল, ও মা, ওঠো না, কিসের শব্দ হচ্ছে গো? তুই বাবার ঘুমোতে দিলি নে। কই, কোথায় শব্দ দেখি? কে এসে দরজায় ঘা দিল। কড়া নাড়লে ওদের ঘরের বাইরে। ওরা ধর্মর করে উঠে বলল, কে? ঘরের বাইরে থেকে উত্তর এলো, আমি, দৌড় খোলো। করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। হঠাৎ সে খুশিতে চেঁচিয়ে উঠল প্রায়, ও বাবা! তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বলল, এসো এসো, একেবারে শেষ রাত্রি রে, তা ভালো আছো? হ্যাঁ, ওই বাস খারাপ হয়ে গেছিল রাস্তায়, আসতে যা কষ্ট হয়েছে। তালপুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইল রাত 10টা থেকে। ওই খানিক আগে তখন চললো। তুমি হাত মুখ ধো, জল গামলায় আছে আর গাড়োতে আছে। আমি ভাত চড়াই। ভাত? শেষ রাত্রিতে আমি আর ভাত খাবো না। ভাত খেয়ে মরি আর কি। আমার পুটুলির মধ্যে সরু চিড়ে আছে, তুই দুটো ভিজিয়ে দে। খোকা, তুই সরে আয়, তোর জন্য জিলিপি কিনেছিলাম, তা মিয়ে নেতা হয়ে গিয়েছে। এই নাও, খোকারে 2খানা দাও আর তুমিও 2খানা খাও। আমি খাবো না, তুমি খেয়ে একটু জল খাও। ওগো না না, যা বলছি শোনো না। আমার পেট ভালো না কদিন থেকে। সরু চিড়ে ভিজিয়ে লেবুর রস আর নুন মেখে বেশ কুচলি কুচলি কদ বের করে। থাক থাক, তোমাকে আর শেখাতে হবে না, হাত মুখ ধুয়ে এসো। যাবো, তার আগে একবার গাঁটটা দাও দেখি। গামছাখানা এখানে রেখে দিও, আসছি আমি। তারা তক্ষুনি চিড়ে ভেজাতে দিল। স্বামী এসে হাত মুখ ধুয়ে বসলো।
তার সামনে পাথরে একটা বড় বাটিতে চিড়ের কদ, নুন, লেবু মিশিয়ে তাকে খেতে দিল। স্বামী একটুকু মুখে দিয়েই বলল, বাহ, বেশ, নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে। আর দেবো? না না না, এই বেশি হয়ে গেছে। হ্যাঁ গা, ধার দেনা কত এবার? ওই ওইটা মাছ কিনেছিলাম একদিন 4 আনা, একদিন 2 আনা। আর খোকা আমসত্ত্ব খেতে চেয়েছিল, তাই বৈষ্ণব বাড়ি থেকে কিনে এনেছিলাম 2 আনার। আমসত্ত্ব আবার কিনতে গেলে বড় নবাব হয়েছ না। স্বামীর মুখে কড়া সুরের কথা শোনা এই প্রথম নয় তার। আর ওর চেয়ে অনেক বেশি রূঢ় ব্যবহার সে সহ্য করেছে স্বামীর কাছ থেকে। তা সব হয়ে গেছে তার, তাও বিনা দোষে। খোকা খেতে চেয়েছিল, ছেলে মানুষ আবদার ধরলে ওকে কিছু বোঝে? আবো, না দিতে পারলে কষ্ট হয়। বারে, খোকা কাঁদতে লাগলো, দেব না কিনে? না, বাপের বাড়ি থেকে পয়সা নে তবে দিও। মুখ সামলে কথা বলছি, বাপ তুলো না খবরদার। ওরে বাপ রে, দেখো, ভয়েতেই ইঁদুরের গর্তে না ঢুকি। তবুও যদি বাপের বাড়ি চাল খড় থাকতো, ছিল না বলেই তো তোমার মতো অচপাড়া গায়ে অমুখ্য মাতালের হাতেই বাবা আমায় দিয়েছিল। তবে রে, স্বামী ভবাতরণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে তেড়ে গেল তারার দিকে। করুণা চিৎকার করে কেঁদে উঠল প্রায়। ওপর থেকে উপেন ভট্টাচার্য বলে উঠলেন, কে কে কি হলো? কে ওখানে? ভবাতরণ উদ্যত ছাতা নামিয়ে বলল, ঠিক তোমার আমি, ফের যদি ছোট লোকের মেয়ে কোথাকার। খবরদার, আবার ভাব তুলছো? বেরো তুমি আমার বাড়ি থেকে, দূর হ। তোমার মুখে ছাইয়ে নুড়ো দেবো বলে দিচ্ছি। বেরো হারামজাদা, হারামজাদি। দেখ, এখনো মুখ সামলা বলে দিচ্ছি। বেরোবো কেন? তোর কোন বাবা এ বাড়ি করে রেখে গেছিল জিজ্ঞেস কর দেখি। তুই বেরো আমার বাড়ি থেকে। করুণা আকুল সুরে কাঁদছে বাবা মার ঝগড়ার মাঝখানে পড়ে গিয়ে। ওর মা এসে ওকে কোলে নিয়ে বলল, চল খোকা, আমরা এ বাড়ি থেকে চলে যাই। ওরা থাকুক, যাদের বাড়ি ওরা থাকুক, তোর আমার বাড়ি তো আর না। খবরদার, খোকাকে ছো না বলছি। যাবি হারামজাদি তো একলা মর্গে যা। খোকা তোমার না আমার। বেশ, রাখো খোকাকে, আমি একলাই যাচ্ছি। যা, বেরো হারামজাদি, যা। করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি কোথাও যেও না, আমি তোমার সঙ্গে যাব। ভবতারণ বলল, খোকন, তুমি কেঁদো না, তোমায় আমি কলকাতা নিয়ে যাব। রেলগাড়ি কিনে দেব, মোটর গাড়ি দেব। এসো। করুণা কান্নায় জড়িত সুরে বলল, না। এসো না। কলকাতায় যাবি নে? না, আমি যাব না। মাকে সে আরও বেশি করে জড়িয়ে ধরে। এমন সময় ওপর থেকে উপেন ভট্টাচার্য নেমে এসে ছেলেকে বললেন, তুই কি চেঁচামেচি আরম্ভ করলি এই ভোর রাত্রিরে? তুই মানুষ হলি নে, এই দুঃখে আমি আর বাড়ি আসিনি। কেন মিছিমিছি বৌমাকে যা যা বলছিস? আমি সব শুনছি ওপর থেকে, তোরই তো দোষ। ও আমার ঘরের লক্ষ্মী। বাবা, আপনাকে তো কিছু বলিনি, আপনি ওপরে যান বাবা। আমাদের কথার মধ্যে আসতেই কে বলেছে আপনাকে? আমি যাই আর না যাই সে আমি বুঝবো। আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরোতে, আমার বাড়ি না, এটা তোর বাড়ি। আমি আজও বেঁচে আছি। তোর কি দাবি আছে বাড়ির ওপর? আমি ওপর থেকে সব শুনেছি, বদমাইশ পাজি কোথাকার। আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব। কালই যাচ্ছি আমি সদরে, বৌমাকে আজই করে যাব। তোমার বাড়ির আম্মা ঘুচিয়ে আমার কাজ। অত ছাড়া বদমাইশ রাত দুপুরের সময় এসে উনি ঘরের বউকে বলবেন, বেরো বেরো। মুরদ নেই এক ওড়ার, হারাম জাদা। ও ভদ্রলোকের মেয়ে সারা মাস কি খায় তুই তার কোনো হদিস রাখিস? বেরো বলতে লজ্জা করে না? এসো তো খোকন, চলো চলো বৌমা, ওপরে চলো। তারা ঘোমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গে। সেও ফিসফিস করে খোকনকে কি বলল। খোকন বলল, ঠাকুরদা, ঠাকুরদা, তুমি ওপরে যাও, মা বলছে। ভবাতায়ন সাহস পেয়ে বলল, আমি তাড়িয়ে দেবার কথা আগে মুখে এনেছি না আপনার বুনোদর বৌমা এনেছে? জিজ্ঞেস করুন তো আগে,
কে কাকে বেরিয়ে যাওয়ার কথা বলেছে? হ্যাঁ খোকা বল তো। আপনার বৌমাও তো বললো আমাকে বেরিয়ে যেতে। কেন, ওর বাবার বাড়ি? হ্যাঁ, ওটা ওর বাবার বাড়ি। আবলদ ওর বাবার বাড়ি। হারামজাদা, ফের যদি তুমি এসব কথা মুখে এনেছো তোমাকে আমি। উপেন ভট্টাচার্য উপরে চলে গেলেন। ভবাতারণ চুপ করে বসে রইল তক্তপোষের এক কোণে। খানিকক্ষণ সবাই চুপ। হঠাৎ ভবাতারণ উঠে জামার পকেট হাতড়ে একখানা 2 টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই দিলাম, ধার দেনা শোধ দিও। আমি এক্ষুনি চড়লাম। দেশলাই কে নিল আমার? তারা বললে, খোকন, দেশলাই ওই রয়েছে, দে তো। একটা বিড়ি ধরিয়ে নিয়ে ভবাতন জামা গায়ে দিতে দিতে বলল, এসেছিলাম অনেক আশা করে, তাই এ বাড়িতে আমি আর থাকবো না। এখানে আমার পোষাবে না, বুঝলাম। কেউ যখন আমাকে দেখতে পারে না, এ বাড়িতে খাওয়া দাওয়ার হলো না, শরীরটাও খারাপ। তা হোক, যাবই, আর আসছি নি। এই খোকন, যাবি কলকাতায়? চল আমার সঙ্গে, মোটর গাড়ি কিনে দেবো, লজেন্স কিনে দেবো। করুণা নিরত্তরে বলল, যাবি? না। এসো আমার সোনা, আমার মানে, চলো আমার সঙ্গে। তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বলল, কেন পাগলামি করছো? বসো, এখনো অন্ধকার রয়েছে। এখন কোথায় যাবে? ছি, ছাড় হাত। তোর মতন মাগির আমি হাত ধরতে চাই না। এই ছিল আমাদের গল্পের প্রথম পার্ট। নমস্কার, আমি অর্ণব। আপনারা শুনছেন বিটি রেডিও স্টেশন .0। এখানে কিছু ভয়, কিছু আতঙ্ক, কিছু সত্য ঘটনা আর কিছু ক্লাসিক বেঙ্গলি গল্প নিয়েই আমি প্রতিদিন সকাল 9টায় চলে আসি। যদি আপনাদের গল্পটি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনার সঙ্গে যদি কোনো সত্য ঘটনা ঘটে থাকে তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবং গল্পটা কোনখান থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ। রেণু রনা রনা